নমস্কার সকলকে, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের পরিবারের খেয়াল রাখছেন। এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুখানা অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা শেয়ার করছি মৌসুমী দাসের। মৌসুমী নিজের ঠাকুমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা পাঠিয়েছেন। শুধুমাত্র ঠাকুমার সাথে নয়, সেটা তার সাথেও ঘটেছে। ঠিক কী ঘটেছে সেটা আপনারা শুনবেন, এবং তার সাথে শুনবেন শর্মিষ্ঠার অভিজ্ঞতা। আজ দুটো দু রকমের এক্সপিরিয়েন্স আপনারা শুনবেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। আপনারা যে পরিমাণে নিজেদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছেন, অনেক অভিজ্ঞতা পেয়েছি, এবং আপনারা যদি এভাবেই অভিজ্ঞতা পাঠাতে থাকেন, আশা করি আমাদের কাছে অভিজ্ঞতার কমতি কখনই হবে না, আর আমরা ঠিক এভাবেই অভিজ্ঞতা শুনিয়ে যেতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, আপনি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স এখনও না পাঠিয়ে থাকেন, আপনাকে কিভাবে পাঠাতে হবে? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। যেমনটা বললাম, আজকে প্রথম অভিজ্ঞতা পাঠিয়েছেন মৌসুমী। মৌসুমীর সাথে ঠিক কী ঘটেছিল এবং তার দিদার সাথে কি হয়েছিল, চলুন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি মৌসুমী বলছি দত্তপুকুর থেকে। আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। এই ঘটনাটা ঘটে 2016 সালে। 10ই জুলাই 2016 আমার মেয়ের জন্ম হয়। আমার মেয়ের নাম অসমী। আমার শ্বশুরবাড়ি দত্তপুকুর এবং আমার বাড়ি একটা পাড়া ছেড়ে পাশের পাড়ায়। এবার আমার মেয়ে হয়ে যাওয়ার পর আমি কয়েকদিন বাপের বাড়িতেই ছিলাম। এবার আমাদের বাড়ির পেছনটায় খুব বড় বাগান ছিল, আর আমাদের বাথরুমের ঠিক পেছনেই একটা বড় নিম গাছ ছিল। বিয়ের আগে তেমন কোনো সমস্যা হয়নি। আসল সমস্যা শুরু হয় বিয়ের পর। আচ্ছা, আমি বলে রাখি, আমার মেয়ে হওয়ার 1 মাসের মাথাতেই আমার ঠাকুমা মারা যান। উনি আমাকে খুব ভালোবাসতেন, এবং উনি মারা যাওয়ার সময় ওনাকে আমায় দেখতে দেওয়া হয়নি। ওনার শেষ মুখটাও আমি দেখতে পাইনি, কারণ আমার মেয়ে অসমী খুব ছোট ছিল, এবং মা বলেছিল যে এই সময় বাড়ির বাইরে বেরোলে হাওয়া বাতাস লাগতে পারে, তাই তুই কোথাও যাস না, তুই বাড়িতেই থাক। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ঘরেই ছিলাম। এটাও বলে রাখি, আমার ঠাকুমা কিন্তু আমার কাকার বাড়িতে থাকতেন। আমার কাকার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল, আর ঠিক সেই কারণেই আমায় বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। আমার বাড়ির লোকেরা গেছিল নিমতলা ঘাটে ঠাকুমার সমস্ত কাজকর্ম করতে। সেই রাতে আমি আর আমার বোন ছিলাম ঘরে। আমরা 2 বোন আর 1 ভাই। বাবা, মা আর ভাই গেছিল বাড়ির বাকিদের সাথে ওই নিমতলা ঘাটে। এবার মা আমায় নিমতলা ঘাট থেকেই ফোন করে বলেছিল যে তোরা 2 বোন ঘরে যে সমস্ত রান্না করা খাবার আছে সেগুলো ফেলে দে, আর তোরা আজ রাতে মুড়ি বিস্কুট খেয়ে নে। আমরা তাই করলাম। এবার বোন ভেতরের ঘরে শুলো, আর আমি শুলাম বাইরের ঘরে মেয়েকে নিয়ে। এবার আমার মেয়ে ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম। হঠাৎ রাত 1টা কি 2টো হবে। আমি যেই ঘরে ঘুমোচ্ছিলাম সেই ঘরের জানালাটা খোলা ছিল। অগস্ট মাস, একটু গরম লাগছিল। আমি শুনতে পাচ্ছি যে কেউ যেন ওই খুব কষ্ট পেলে যেভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, ঠিক সেভাবেই কেউ যেন কাঁদছে। আমার ঘুম ভেঙে যায় সেই আওয়াজে। আমি উঠে বসেছি, ভাবছি কে কান্না করছে, বোন নাকি। আমি এই ঘর থেকেই বোনকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কান্না করছিস? বোন বলল, না তো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তোর ডাকেই না আমার ঘুম ভাঙলো। যেমনটা বললাম, বোন ভেতরের ঘরে ঘুমোচ্ছিল, আমি বাইরের ঘরে। তাই আমি বোনকে যখন ডাকছিলাম খুব জোরেই বোনকে ডেকেছি। তো যেহেতু বোনকে আমি খুব জোরে ডেকেছি, তাই বোন নিজের ঘর থেকে বেরিয়ে আসে, এবং তার সাথে তখন আমার এই কথাবার্তা হয়। তারপর বোন আবারও ঘরে চলে যায়। আমিও শুয়ে পড়েছি। আবারও আমি ঠিক একই রকমভাবে কান্নার আওয়াজ পাচ্ছি। এইবার আমি আর উঠি না, আমি চুপ করে শুয়ে থাকি। তারপর আমার মনে হয় যে আমার মাথার কাছের জানলার কাছে কারো মাথার ছায়া দেখা যাচ্ছে। আমি সেই ছায়া দেখে ভয় পেয়ে যাই, এবং আমি আমি খুব জোরে চিৎকার করে উঠি, কে কে বলে। আর সাথে সাথেই সেই ছায়াটা সরে যায়। আমি বোনকে ডেকে নিয়ে এরপর একসাথে আমার ঘরে থাকলাম।
তারপর কিন্তু রাতে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। আমি রাতে ঘুমানোর সময় তারপর ঠাকুরের নাম জপ করছিলাম। ভয়টা একটু কমে যায়। এরপর ওই ঠিক 3:45 বা 4টে এইরকম সময় হবে, আমার যখন চোখ লেগে গেছিল, আমি তখন স্বপ্ন দেখছি যে আমার ঠাকুমা সেই সুন্দর চেহারা, সিঁদুর পরে, শাখা পরে, পান খেয়ে ঠোঁটটা লাল করে আমায় বলছে, মৌসুমী, তুই আমাকে একবারও দেখতে এলি না, তোর ঠাকুমা চলে যাচ্ছে, একবার আসতে পারতিস। আমি চলে যাচ্ছি রে মেয়ে, মেয়েকে নিয়ে সাবধানে থাকিস। দাদা, আমি আমার মেয়ের দিকে মুখ করে শুয়েছিলাম, কেমন যেন মনে হলো কেউ চড় মারার মতো আওয়াজ হলো। মানে আমার পিঠে কেউ যেন জোরে একটা চড় মারলো, এত জোরে চড় মারলো যে আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমার এই চিৎকার শুনে আমার বোনও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আমি বোনকে বললাম যে দেখ তো আমার পিঠে কোনো দাগ আছে কিনা। বোন বলল যে হ্যাঁ, তোর পিঠে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, আর তোর ঘাড় থেকে পিঠ পর্যন্ত আঁচড়ানোর মতো লাল দাগ হয়ে রয়েছে। তারপর আমি বাথরুমে যাই জল দিতে, বোন ছিল। এবার আমি যেটা বাথরুমের জানালা দিয়ে দেখলাম, সেটা আমি আজও জানি না কি, আমার এখনো বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আমি ওই পিঠে জল দিতে দিতে বাথরুমের জানালা দিয়ে দেখলাম যে আমার ঠাকুমার মতো একজন ওই নিম গাছ থেকে নেমে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি একদম বানিয়ে কথা বলছি না, একেবারেই সত্যি কথা। এইটা আমি আর আমার বোন দুজনেই একসাথে দেখেছি। আমি আর আমার বোন খুব ভয়ে ঘরে দৌড়ে চলে আসি এবং দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ি। এরপর আর আমার তেমন কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি, দেখি বাড়ির সবাই চলে এসেছে এবং আমার মা আমায় জিজ্ঞেস করছে যে কি হয়েছে। বোন তখন সব বলে। তখন মা বলে যে কোনো ব্যাপার না, তুই ঠাকুরের সামনে বসে সব ক্ষমা চেয়ে নিস এবং পুজো দিয়ে নিস। আর তার সাথেই মায়ের থেকে আরও একটা জিনিস শুনি, যে আমার ঠাকুমাকে কালকে নাকি ঠিক ওই 3টে সাড়ে 3টের সময় নাকি চুল্লিতে ঢোকানো হয়েছিল। আর আমার সাথে ওই রকম সময়েই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তারপর মা আমাকে একটা মাদুলি এনে পরিয়ে দিল, আর আমার মেয়েকেও একটা মাদুলি পরানো হয়। এরপর আর তেমন কিছু হয়নি। তবে আমার খুব খারাপ লাগে যে কেন আমি একবারের জন্য ঠাকুমাকে দেখতে গেলাম না। জানি না অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার সাথে, কেনই বা আমি ঠাকুমাকে স্বপ্নে দেখলাম, আর কেনই বা আমার পিঠে ওই রকম 5 আঙুলের দাগ ছিল। এই ঘটনাটা আমি বাড়ির সবাইকেই জানাই এবং আজ আমি তোমার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। শুনলেন মৌসুমীর অভিজ্ঞতা, এবং এই রকম অভিজ্ঞতা কিন্তু আমরা অনেক জায়গায় এরকম অনেক ঘটনা শুনেছি। যখন বাড়ির কেউ মারা যান বা এই আমাদের ইহলোক ছেড়ে চলে যান, তারপরে বেশ কয়েকদিন কিন্তু অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটে থাকে। আমি এই রকম একটা ঘটনা শুনেছি। আমারই ক্লাসের এক বন্ধু, তার পিসি যখন মারা যান, তো পিসির দেহ সৎকারের জন্য যখন তাকে নিয়ে যাওয়া হয়, এটা রাতের ঘটনা। এবার রাত্রিবেলা বাড়ি থাকবে ফাঁকা, সেই জন্য সেই পাড়ার আরও একটা ছেলেকে বলা হয় সেই রাতে পিসির বাড়িতে থাকতে। সেই পিসির পরিবার ছেলেটাকে চাবি দিয়ে যায় থাকার জন্য। তো সেই ছেলেটা যে রাত্রিবেলা থাকবে, সে ওই 1:30-2টো নাগাদ বাড়িতে থাকতে আসে। সে বাড়িতে ঢোকে এবং ঢুকে মেইন গেট লাগিয়ে একদম বেডরুমে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল, তার যেখানে থাকতে বলা হয়েছিল তাকে, সে সেই ঘরে চলে যায়। এবার সেই ঘরে শুয়ে শুয়ে সে রাতে ফোন ঘাঁটছে, হঠাৎ করে সে শুনতে পায় ওদের ডাইনিং রুমে আওয়াজ হচ্ছে প্রচণ্ড জোরে, মনে হচ্ছে এইটা কেউ নাড়াচ্ছে, ওটা ফেলে দিচ্ছে। ছেলেটা ভাবে হয়তো ইঁদুর বেড়াল কিছু হবে, তাই সে দেখতে যায় লাইট জ্বালিয়ে। বেডরুম থেকে বেরিয়ে এই ঘরের ওই ঘরের লাইট জ্বালিয়ে ডাইনিংয়ে যায় এবং ডাইনিংয়ের লাইটটা জ্বালায়। সে দেখে ডাইনিংয়ে সেই পিসিটা বসে আছে
যে পিসিটা আজ মারা গেছে। এই ঘটনাটা আমি যে বন্ধুর কথা বললাম আমায়, সেই বন্ধুই শুনিয়েছে। এই ঘটনাটা একেবারেই সত্যি। এবং যে ছেলেটার সাথে ঘটেছিল ঘটনাটা, সে চেয়েছিল ঘর থেকে বেরোবে, বাট এমন নয় যে সেই পিসি মানে যাকে সে দেখতে পাচ্ছে সে তার উপর মানে কিছু করেছে, সে চুপচাপ বসে রয়েছে। সেই ছেলেটা দেখছে সেই পিসি তার দিকে চেয়ে চুপচাপ বসে রয়েছে, কিন্তু ছেলেটার সাহস হচ্ছিল না যে তার সামনে দিয়ে মানে হলটা ক্রস করে বাইরের মেন গেট দিয়ে বেরিয়ে যাবে। তার এই ক্ষমতাটা হচ্ছিল না। সে দৌড়ে আবার সেই বেডরুমে চলে যায় এবং বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো সঙ্গে সঙ্গে সেই ছেলেটা পিসির পরিবারকে ফোন করে পুরো ঘটনাটা জানায় এবং কিছুক্ষণের মধ্যেই পরিবারের আরও একজন চলে আসে। এবং যখন সে আসে, তার কাছে একটা চাবি ছিল, যখন সে বাড়িতে ঢোকে দেখে কেউ নেই। তারপর সেই ছেলেটা বাড়ি চলে যায় এবং পরে সেই ঘটনাটা বাকিদেরকে জানায় এবং সেখান থেকেই এই ঘটনাটা জানতে পারি। তো মাঝে মাঝে এমন অনেক এক্সপিরিয়েন্সই হয় যার সঠিক ব্যাখ্যা কিন্তু সেই সময় খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এই ছিল মৌসুমীর এক্সপিরিয়েন্স। কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। এবারে চলে যাচ্ছি আজকের পরের এক্সপিরিয়েন্সে। পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন শর্মিষ্ঠা, এবং শর্মিষ্ঠা নিজের সাথে ঘটে যাওয়া এক স্লিপ প্যারালাইসিসের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ঠিক কি হয়েছিল শর্মিষ্ঠার সাথে চলুন শুনে ফেলি। হ্যালো দাদা, আমার নাম শর্মিষ্ঠা। তুমি আমার এর আগেও একটা ঘটনা শুনিয়েছিলে, আমি অনেক খুশি হয়েছিলাম। তাই আজ আমি আমার আর একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছি। এটা আমার সাথে বলতে পারো এই স্লিপ প্যারালাইসিসের এক্সপিরিয়েন্স। তোমাকে যেমনটা বলেছিলাম, আমরা ভদোদরাতে থাকি। তো এই এক্সপিরিয়েন্সটা আমার এখানেই হয়। তখন আমরা মানে আমার ফ্যামিলি, আমরা একটা রেন্টে থাকতাম। ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর আমার 3 বছরের মেয়ে ছিল। আমার হাজব্যান্ড সকালে চলে যেত কাজে এবং ফিরত রাত্রিরে। আমার মেয়ের তখন আফটারনুন স্কুল ছিল, তো মেয়ে স্কুলে চলে যেত আর আমি পুরো দুপুর একা ঘরে থাকতাম। তো এই রকমই একদিন আমি দুপুরে খাবার দাবার খেয়ে বেডরুমে শুতে চলে যাই। এবার শোয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসে। তারপর সাডেনলি আমি এমন দেখছি যে 6-7 জন লোক আমার আশেপাশে হাঁটাহাঁটি করছে। এই জিনিসটা আমি আমার চোখটা আবছা খোলা অবস্থায় দেখতে পাই। আমি যে পুরো চোখ খুলবো, উঠে বসবো, তখন যেন আমার মনে হচ্ছে যে আমার শরীরে কোনো শক্তি নেই। মানে আমি যতই ট্রাই করছি, আমি উঠতে পারছি না, কিছুই হচ্ছে না। আমি সব কিছু বুঝতে পেরেও কিছুই করতে পারছিলাম না। যেন আমার মনে হচ্ছিল যে আমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। এবার অনেকক্ষণ পর যেন হঠাৎ করেই আমি আমার শরীরের শক্তি ফিরে পাই এবং উঠে বসি। তারপর দেখি কোথাও কিচ্ছু নেই। এই জিনিসটা আমার সাথে 2-3 বার হয়েছিল। এই 2-3 বার হওয়ার পর আমার পাশের বাড়ির একটা কাকিমা, তাকে আমি জিজ্ঞেস করি এবং এই পুরো ব্যাপারটা বলি। তখন তিনি বলেন যে তোমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকো, জায়গাটা একেবারেই ভালো নয় এবং আমাদের এই বিল্ডিংয়ের পেছনে নাকি একটা কবরস্থান ছিল। আমি জানি না এই কবরস্থানের ব্যাপারটার সাথে আমার এই স্লিপ প্যারালাইসিসের কোনো কানেকশন আছে কি না, কিন্তু এই যে আমার সাথে ব্যাপারটা হয়েছিল, এই স্লিপ প্যারালাইসিস, তাতে কিন্তু আমি বেশ ভয় পেয়েছিলাম। এই ছিল আমার জীবনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, আমি তোমার সাথে শেয়ার করলাম। তুমি পড়ে শুনিও। থ্যাংক ইউ। এই স্লিপ প্যারালাইসিসের অভিজ্ঞতা কিন্তু অনেকেরই হয়েছে। এর পেছনে একটা জিনিস বলা হয়, আপনি যদি যখন ঘুমোচ্ছেন আপনি যদি 1 চিত হয়ে শোন, আর 2 আপনার ডান পা বা বাঁ পায়ের বুড়ো আঙুল যদি আপনার নাক বরাবর থাকে, তাহলে নাকি আপনার স্লিপ প্যারালাইসিস হয়। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই ডান পা অর বাঁ পা, এই 2 পায়ের কোনো একটা পায়ের বুড়ো আঙুল যদি আপনার নাক বরাবর থাকে, তাহলে নাকি স্লিপ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। এটা অনেক জায়গায় শোনা যায় এবং নর্মালি ওই চিত হয়ে শুলে নাকি স্লিপ প্যারালাইসিস হওয়ার চান্সেস থাকে অনেকেরই। আমিও মনে করি শর্মিষ্ঠার এই স্লিপ প্যারালাইসিসের সাথে কবরস্থানের কোনো সম্পর্ক নেই, তবে যখন স্লিপ প্যারালাইসিস হয় সে সময়টা কিন্তু অনেকটাই ভয়ের।
যাই হোক, এই ছিল আমাদের দুখানা এক্সপিরিয়েন্স আজকের। কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না, নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও যদি আপনি পার্সোনালি কিছু জানাতে চান আমায়, আপনি জানাতেই পারেন। আমার মেল আইডি আপনাদের সবার কাছে আছে, storywithjoe@gmail.com, সেখানে মেইল করতে পারেন। অথবা আমার ফেসবুক পেজ তো খোলাই রয়েছে, সেখানেও ইনবক্স করতে পারেন। আর যেমনটা প্রথমেই বলেছিলাম, অভিজ্ঞতা শেয়ার করতে গেলেও এখানেই শেয়ার করতে পারেন, আপনি মেইল করতে পারেন, অথবা আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নিজের অভিজ্ঞতা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। তাই ছিল আজকের আমাদের এপিসোড। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।